আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি গল্পের ২৪ নম্বর পার্ট নিয়ে। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আলতাফ মাহমুদ আজ সোফায় বসে আছেন রুমে না গিয়ে। আলভিও সোফায় বসে আছে। ঐশী রহমান ডাইনিং রুমে বসে আছেন। মেহবুবা মেহের ঐশী রহমানের দিকে তাকিয়ে বলেন, এখানে বসে আছো কেন, ঘুমাবে না? মেহবুবা মেহের বলেন, হ্যাঁ আপনি যান, আমি একটু পর যাচ্ছি। মেহবুবা মেহের ডাইনিং রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যান। যাওয়ার সময় সোফায় বসে থাকা দুই বাপ ছেলের দিকে তাকান। দুজন এভাবে বসে আছে কেন? কেউ কারোর সাথে কথাও বলছে না। প্রায় 10 মিনিট পর ডাইনিং রুম থেকে বেরিয়ে আসেন ঐশী রহমান। হাজবেন্ড আর ছেলে এখনো সোফায় বসে আছে। মাকে দেখেই সোফা ছেড়ে উঠে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে মায়ের হাত চেপে ধরে আলভি। তারপর টেনে নিয়ে যেতে শুরু করে নিজের রুমের দিকে। আলতাফ মাহমুদ সোফা ছেড়ে উঠে গিয়ে ঐশী রহমানের হাত ধরে টেনে দিয়ে থামিয়ে দেন। আলতাফ মাহমুদ বলেন, তোমার মায়ের হাত ছাড়ো আলভি। আলভি বাবার হাত থেকে মায়ের হাত ছাড়িয়ে নেয়। আলভি বলল, এই কে আপনি? এই বাড়িতে কিভাবে প্রবেশ করলেন? আবার অভদ্রের মতো আমার মায়ের হাত টেনে ধরেছেন। যান নিজের কাজে। হতভম্ব আলতাফ মাহমুদ। ঐশী রহমান মুচকি মুচকি হাসছেন হাজবেন্ডের মুখ দেখে। আচ্ছা জব্দ লোকটা, দেশে আসার পর থেকে ছেলেটাকে অনেক কথা শুনিয়েছে, দেখ এখন কেমন লাগে। আলভি পুনরায় ঐশী রহমানকে টেনে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে, আম্মু কোথা থেকে কে এসে তোমার হাত টেনে ধরেছে? তুমি কিছু বললে না কেন? ঐশী রহমান বলেন, তোমার আব্বুর মুখটা দেখো একবার, কিভাবে তাকিয়ে আছে। আলভি ঘাড় ঘুরিয়ে তাকায়, তারপর দ্রুত মাকে নিয়ে নিজের রুমে চলে আসে। ডোর লক করতে করতে বলে, ওই রুমে তুমি যাবেই না আর। ঐশী রহমান হাসতে হাসতে বেডের উপর বসে পড়েন। আলভি নিজেও হাসতে হাসতে মায়ের পাশে এসে বসে। আলভি হাসতে হাসতে বলে, আমাকে চ্যালেঞ্জ করে, আমি যে তারই ছেলে সেটা হয়তো ভুলে গিয়েছিল। ঐশী রহমান বলেন, তুমি বললে না এই কে আপনি? তখন তোমার আব্বুর মুখটা দেখার মতন হয়েছিল। আলভি বলল, আমার কাজ ছিল আব্বুকে হতভম্ব করা, আর সেটাই হয়েছে। কি রিয়াকশন দেবে সেটাই বুঝতে পারিনি, নড়াচড়া করতেও ভুলে গেছে বোধহয়। ঐশী রহমান বলেন, ছেলে হয়ে বাপকেই চিনতে পারোনি, আবার অভদ্র বলছো, বেচারা আর কি রিয়াকশন দেখাবে। আলতাফ মাহমুদ এখনো আগের মতোই দাঁড়িয়ে আছেন। বউয়ের হাত ধরেছে বলে শেষ পর্যন্ত অভদ্র হয়ে গেলেন। বউয়ের হাত ধরলে যদি অভদ্র হয়, তাহলে অন্যর হাত ধরলে কি হবে? ঘুরে দাঁড়িয়ে সোফায় এসে বসেন আবার। এখনো ছেলের কথাগুলো কানে বাজছে। ছেলে হয়ে বাপকে বলল, এই কে আপনি? এত টাকা পয়সা খরচ করে এ কেমন ছেলে বড় করলেন তিনি? বাপের কাছ থেকে মাকে কেড়ে নেয়। বাপকে বলে, এই কে আপনি? আবার বলে কিনা অভদ্র। তিনি অভদ্র? বজ্জাত ছেলে। সেন্টার টেবিলের উপর রাখা পানির গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে পানি খেয়ে নিজের রুমের দিকে এগিয়ে আসেন। আজকে রাতেও ঘুম হবে না। এর প্রতিশোধ তো তিনি নেবেনই, ছাড়বেন না এই বদ ছেলেকে। পাই টু পাই হিসেব করে প্রতিশোধ নেবেন। সকালের নাস্তা সেরে বাড়ির বড়রা বাদে বাকি 5জন তৈরি হচ্ছে শপিং মলে যাওয়ার জন্য। যতটা সম্ভব আজকেই শপিং করে নিয়ে আসবে। আলভি তৈরি হয়ে মায়ের রুমে আসে। মায়া ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হিজাব বাঁধছে। আলভি বলল, হয়েছে তোমার? মায়া ঘাড় ঘুরিয়ে আলভির দিকে তাকাই। মায়া বলল, আর একটু। আলভি বলল, মুখ ঢেকে যাবে কিন্তু। মায়া বলল, হ্যাঁ ঢেকেই যাব। হিজাব বাঁধা শেষ করতেই আলভি মায়ের পেছনে এসে দাঁড়ায়। মায়াকে নিজের বুকের সাথে ঠেকিয়ে ফোন আনলক করে। তারপর আলভি বলল, হাসি দিয়ে ফোনের স্ক্রিনে তাকাও। মাথা ঘাট ঘুরিয়ে মুখ তুলে আলভির মুখের দিকে তাকায় মায়া। আলভি নিজেও মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তটা ক্যামেরাবন্দি করে আলভি। তারপর ফোনের স্ক্রিনে তাকাই। চোখ দুটো বড় বড় করে বলে, ওয়াও দেখো কত সুন্দর হয়েছে পিকটা। মায়া ফোনের স্ক্রিনে তাকায়। আসলেই অনেক সুন্দর হয়েছে পিক। একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে। দুজনের ঠোঁটেই হাসি আছে। আলভি বলল, এবার ফোনের দিকে তাকাও। মায়া বলল, এত পিক তুলতে হবে কেন? আলভি বলল, আমাদের দুজনের একসাথে কোনো পিক আছে? বেশি কথা না বলে আমি যা বলছি তাই করো। মায়া বলল, আছে তো। আলভি বলল, কোথায়? মায়া বলল, ফটো অ্যালবামে। আলভি বলল, ওই ন্যাংটাকালের পিক? ফিক করে হেসে ওঠে মায়া। কোনো রকমে হাসি চেপে বলে, ওগুলো ন্যাংটাকালের পিক? আলভি বলল, তো? মায়া বলল, অ্যালবামে তো কারো ড্রেস ছাড়া পিক দেখলাম না আজ অব্দি। আলভি বলল, তোমার মাইন্ড এত খারাপ কেন? ন্যাংটাকালের পিক বলে কি ন্যাংটা থাকতে হবে? মায়া বলল, থাকতে হবে না। আলভি বাম হাতে মায়ার মাথা ধরে দ্রুত গতিতে মায়ার ওষ্ঠ জোড়ায় আলতো চুমু খায়। তারপর বলে, বেশি কথা না বলে সামনের দিকে তাকাও। মায়া বলল, তুমি কিন্তু নিজের কথা রাখছো না। আলভি বলল, আমি নিজের মুখ দিয়ে একবারও বলিনি আমার বউয়ের কাছ থেকে দূরে থাকবো বা আদর সোহাগ করবো না। যারা এমন কথা বলেছে এটা তাদের ব্যাপার, আমার না। মায়া বলল, পোল্টিবাজ লুক একটা। আলভি বলল, সে তুমি যাই বলো। মায়া কথা না বলে আলভির কথা মতো সামনের দিকে তাকায় হাসি মুখে। পিক তোলা শেষ হতেই কটমট করে তাকিয়ে বলে, সরো আমার পেছন থেকে। পেছন থেকে সরে পাশে এসে দাঁড়ায় আলভি। মায়া একবার তাকিয়ে নিকাব বাঁধতে শুরু করে। আলভি পিকগুলো দেখতে শুরু করে। একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকা পিকটা ওয়ালপেপারে সেভ করে। এই পিকটা একটু বেশি সুন্দর হয়েছে। ফোন পকেটে ভরে নিজেকে একবার আয়নায় দেখে নেয়। মায়ের নিকাব বাঁধা শেষ হতেই ওকে নিয়ে নিচে নেমে আসে। মাহির, মাহিদ আর সানজিদা তৈরি হয়ে সোফায় বসে আছে ওদের দুজনের জন্য। ভাইয়ারা এসে গেছে, চলো এখন। মাহিদের কথা শুনে সোফায় বসে থাকা সকলে ওদের দুজনের দিকে তাকায়। মায়া ব্ল্যাক বুরকা হিজাব পরেছে, আলভির কিনে দেওয়াগুলো থেকেই।
আলভিও ব্ল্যাক প্যান্ট আর অফ হোয়াইট শার্ট পরেছে, সানগ্লাসটা শার্টের সামনে ঝুলিয়ে রাখা, দুই হাত প্যান্টের পকেটে গুজে রেখেছে। চুলগুলো স্পাইক করার কারণে কপালের ক্ষতটুকু দেখা যাচ্ছে এখন। বিয়ের আগে এই দাগ মিশলেই হয়, না মিশলে বউয়ের দেওয়া আঘাত নিয়ে বিয়ের পিড়িতে বসতে হবে। মান্তাসাকে কুলে তুলে নেয় আলভি, তারপর 5 জন বাড়ি থেকে বেরিয়ে আসে। শপিং মলে এসে সানজিদা, মাহির আর মাহির মায়া আর আলভিকে একা ছেড়ে অন্য পাশে যায় নিজেদের ড্রেস রাখার জন্য। আলভি মায়াকে সাথে নিয়ে এসে দাঁড়ায় লেহেঙ্গার শপে। আলভি বলল, দেখো কোনটা ভালো লাগে। মায়া লেহেঙ্গাগুলোর দিকে তাকিয়ে আবার আলভির মুখের দিকে তাকায়, আস্তে আস্তে বলে, তুমি দেখো। আলভি বলল, তুমি পরবে, তুমি চুজ করো। মায়া বলল, তুমি দেখবে, তুমি চুজ করো। মায়ের কথা শুনে আলভির মুখে হাসি ফুটে ওঠে, একটু ঝুঁকে মুখটা মায়ের কানের কাছে এনে বলে, আমি শুধু দেখবো না তো। মায়া কপাল ভ্রু কুচকে বলে, আর কি করবে? আলভি বলল, সেটা পরে বলবো। মায়া বলল, এখন বললে কি সমস্যা? আলভি বলল, সমস্যা নেই, কিন্তু আমি পরেই বলবো। মায়া আর কিছু না বলে লেহেঙ্গাগুলোর দিকে তাকায়। আলভি নিজেও তাকায় লেহেঙ্গাগুলোর দিকে। মায়ের চোখ অনুসরণ করে আলভির নজর আটকায় একটা মেরুন কালার লেহেঙ্গার দিকে। এগিয়ে এসে দাঁড়ায় লেহেঙ্গাটার সামনে। সেলস বয়কে ডেকে লেহেঙ্গাটা নামাতে বলে। ছেলেটা লেহেঙ্গা নামিয়ে দেয়, তারপর হাসি মুখে বলে, এবছর আমাদের শপে সবচেয়ে বেশি সেল হওয়া লেহেঙ্গা এটাই, আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটাই লাস্ট পিস। আলভি লেহেঙ্গাটা দেখতে দেখতে বলে, সব শপের মানুষেরা একই কথা বলে। ছেলেটা হেসে বলে, না স্যার, সত্যি কথা বলছি, গতকালকেও এই সেম লেহেঙ্গা 3টা বিক্রি হয়েছে। আলভি বলল, আমি বিয়ে করব বলে কি এখন সবাই বিয়ে করছে নাকি? লজ্জা পেয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ায় মায়া। ছেলেটা আবার বলল, হবে হয়তো স্যার। আলভি মায়ের দিকে তাকিয়ে বলে, লেহেঙ্গা ট্রায়াল দিয়ে আসো। মায়া আলভির মুখের দিকে তাকিয়ে থাকে। এখন এই বোরকার উপর দিয়ে কিভাবে লেহেঙ্গা ট্রায়াল দেবে? আলভি লেহেঙ্গা এক হাতে জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে মায়াকে টেনে নিয়ে ট্রায়াল রুমে ঢুকে যায়। সেলস বয়টা হা করে তাকিয়ে থাকে বন্ধ হয়ে যাওয়া ডোরের দিকে। অল্প সময়ের মধ্যেই ট্রায়াল দেওয়া শেষ হয়ে যায়। ঠিক মতোই হয়েছে। লেহেঙ্গা সেলস বয়ের হাতে দিয়ে এটাই প্যাকেট করে দিতে বলে আলভি। সেলস বয়কে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, এমন অদ্ভুতভাবে তাকিয়ে থাকার কিছু নেই, এটা আমার বউ। ছেলেটা হেসে বলে, এরকম কিছু না স্যার, অন্যরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঢুকে যায় ভেতরে, তারপর ঘন্টাখানিক পর ভেতর থেকে বেরিয়ে আসে। আমি তো অবাক হচ্ছি এটা ভেবে যে এত দ্রুত ট্রায়াল দেওয়া শেষ হয়ে গেছে। আলভি বলল, সারাদিন যদি ট্রায়াল রুমে বসে থাকি তাহলে বাকি সব দেখবো কখন? সেলস বয় বলল, আর কিছু লাগবে না স্যার। আলভি বলল, শাড়ি লাগবে। আলভি নিজের পছন্দের একটা অফ হোয়াইট গর্জিয়াস শাড়ি চুজ করে। মায়াকে দেখালে মায়ারও পছন্দ হয় শাড়িটা। শাড়ির সাথে ম্যাচিং করে দুপাট্টা নেয়। শপের ছেলেটা আলভির দিকে তাকিয়ে বলে, স্যার, আপনারা চাইলে দুপাট্টায় নামও লিখে নিতে পারেন। আলভি অবাক হয়ে বলল, এটাতে নাম লেখা যায়? ছেলেটি বলল, আপনারা যেমন চাইবেন আমরা সেরকম ভাবেই তৈরি করে নাম লিখে দিতে পারবো, তবে একটু সময় লাগবে। আলভি বলল, আচ্ছা, তাইলে এটার মতোই সেম ডিজাইন থাকবে, শুধু নামটা লিখে দিলেই হবে। ছেলেটি বলল, ওকে স্যার, সমস্যা নেই। ছেলেটি আবার বলল, আপনার নাম বলুন। আলভি বলল, আমার নাম আলভি, ওর নাম মায়া। ছেলেটি আবার বলল, আলভির বউ লিখবো স্যার? আলভি বলল, না, আলভির মায়া পড়ি। ছেলেটা আবারও আলভির মুখের দিকে তাকিয়ে থাকে। এই যাবৎ যতগুলো দুপাট্টায় নাম লিখেছে সবগুলোতেই অমুকের বউ তমুকের বউ লিখেছে, এই প্রথম কেউ বউ বাদ দিয়ে অন্য কিছু লিখতে বলল। কেনাকাটা শেষ করতে করতে দুপুর হয়ে যায়। সবে মাত্র সকলের ড্রেস আর জুতা কেনা শেষ হয়েছে, কসমেটিক কেনা এখনো বাকি রয়েছে। মান্তাসা বাড়িতে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। বেচারির ঘুম পেয়েছে এখন। মাহির আর আলভি কাদের উপর ঘুম পাড়ানোর চেষ্টা করছে, কিন্তু মান্তাসা এভাবে ঘুমাবে না। ও বাড়িতে গিয়ে বেডে শুয়ে আরাম করে ঘুমাবে। বারবার 22-22 বলছে, বালিশে ঘুমাবে। মাহির আলভির দিকে তাকিয়ে বলে, আমি আর সানজিদা বাড়িতে ফিরে যাই, তোরা বাকি কেনাকাটা শেষ করে আয়। আলভি বলল, আমরাও ফিরে যাই এখন, আগামীকাল না হয় মায়াকে নিয়ে আবার আসবো। মাহির বলে, যাবি আবার আসবি? তোরা আয়, আমরা যাচ্ছি। প্যাকেটগুলো তুই আর মাহির কারে তুলে দে, আমি ড্রাইভারকে পাঠিয়ে দেব। বড় ভাইয়ের কথা অনুযায়ী তাই করে আলভি। মায়া আলভির দিকে তাকিয়ে বলে, আমার খিদে পেয়েছে, বাড়িতে যাব। আলভি অনুভব করে ওর নিজেরও খিদে পেয়েছে। সেই সকালে খেয়ে এসেছিল 2টো ব্রেড আর ডিম, এখন দুপুর হয়ে গেছে। মাহিদ গিয়ে বসে ড্রাইভিং সিটে। মাহির বলে, তুই ওখানে বসলি কেন? তুই ওদের দুজনের সাথে থাক। মাহিদ বলে, তুমি ভাবির সাথে পেছনে বসো, আমি ড্রাইভ করছি। ভাইয়া আর মায়া এখন লাঞ্চ করবে, আমি ওদের দুজনের মধ্যে থেকে কি করব? সানজিদা বলে, দেখেছো, তোমার চেয়ে তোমার ছোট ভাইয়ের মাথায় বেশি বুদ্ধি। মাহির পেছনে বসতে বসতে বলে, ওর মতন অকাজগুলো তো আমি করিনি, তাই এরকম বুদ্ধি আমার মাথায় নেই। ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকায় মাহিদ। কপাল ভ্রু কুচকে বলে, কি অকাজ করেছি আমি? মাহির বলল, কি ভেবেছিস আমি কিছু জানি না? মাহিদ বলল, কি জানো? মাহির গম্ভীর স্বরে বলে, তুই কখন কবে কাকে নিয়ে কোথায় যাস সবই জানা আছে আমার। উদ্যম কেলানি খাওয়ার আগে ভালো হয়ে যা, নয়তো তোর কপালে শনি আছে বলে রাখলাম। মাহির দ্রুত সামনে ঘুরে বসে। হার্টবিট বেড়ে গেছে, হাত পা মৃদু কাঁপতে শুরু করেছে। সানজিদা মাহিরের দিকে তাকিয়ে বলে, কি বলছো, ক্লিয়ার করে বলো তো। মাহির বলল, বাড়ি ফিরে বলবো। ওই শয়তান, কার স্টার্ট দে। মাহিদ বলে, তুমি চালাও, আমার হাত পা কাঁপছে। মাহির বলে, এখনোই? আব্বুকে তো এখনো কিছুই বলিনি। মাহিদ কার স্টার্ট দিয়ে বলে, প্লিজ ভাইয়া, আব্বুকে কিছু বলবে না। মাহিদ বলল, আমার কথা শুনবি, তাহলে কিছু বলবো না। মাহিদ মনে মনে বলে, দুই ভাই মিলে পেয়েছেটা কি? সমান তালে ব্ল্যাকমেল করেই যায় একজনের পর একজন।
আমি মানুষ একটা, দুজনের কথা কিভাবে শুনবো? মাহিরের ফোনে রিং বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আলভির নাম জ্বলজ্বল করছে। বিড়বিড় করে বলে, শয়তানের নাম নিতে নিতে শয়তান হাজির। সরি, শয়তানের কল এসে হাজির।